আমার সামনে যে সার্টিফিকেটটা দেখতেছিলেন এটা সম্ভবত সবাই চিনেন। এটা একদম দেখেন স্পষ্ট লেখা আছে আনফিট। এটা হচ্ছে মালয়েশিয়ার এক ভদ্রলোকের, মানে মালয়েশিয়াগামী এক যাত্রীর মেডিকেল আনফিট সার্টিফিকেট। বিষয়টা খুবই দুঃখজনক এবং শুধু একা না, আমার রিসেন্টলি 3 জন যাত্রী হচ্ছে আনফিট হয়ে গেছে মেডিকেলে। এরা মালয়েশিয়াগামী ছিল, আর সৌদি আরবের কয়েকজন আনফিট হয়েছে। আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে বলার চেষ্টা করব 5টা পয়েন্ট বলবো, যে এই 5টা পয়েন্ট আপনি মোটামুটি মেনটেন করলে, সেটা যেই দেশই হোক, কাতার, সৌদি আরব, মানে যেসব দেশে ওয়ার্ক ভিসা আপনাদেরকে মেডিকেল করে যেতে হয়, এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আপনার হয়তো বা ফেস করতে হবে না। এবং যেগুলো একদম নমিনাল ইস্যু, মানে ধরেন যে খুব বড় ইস্যুর জন্য না, মানে যেগুলো সম্ভব সমাধান করার, লাইক আপনি একটু সচেতন থাকলে এই বিষয়ের জন্য আপনি আনফিট হবেন না। তাইলে এই বিষয়টা আসলেই সকলে জানা জরুরি। কজ আপনি ধরেন এখন বাইরে যাচ্ছেন না, ইন ফিউচার আপনার যাওয়ার প্ল্যান আছে, আপনার ফ্যামিলির কেউ যাবে, সো আপনি যদি জানেন তাইলে ওই ভদ্রলোকের একটু হলেও হেল্প হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজকের এই ভিডিওতে বেসিক্যালি হচ্ছে মেডিকেলের কী কী বিষয়ে প্রবলেম হইতে পারে, মানে আনফিট হওয়ার সম্ভাবনা আছে, এই জিনিসটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। ভিডিওটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা একদমই নতুন দেখতেছেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এর তো আনফিট হয়ে গেছে, এর আর শুধু কিছু বলার নেই। এ হচ্ছে মালয়েশিয়ার জন্য ছিল। অবশ্যই সে আবার মেডিকেল করবে এবং আমি বিলিভ করি যে ফিট হবে। এবং এমন ঘটনা অনেক আছে আমার নিজেরই হচ্ছে যে প্রসেসিং করা, যে প্রথমে আনফিট হয়ে গেছিলো, পরবর্তীতে 3 মাস ওয়েট করার পরে সে ফিট, মানে এগেন হচ্ছে মেডিসিন নিছে, ডাক্তার দেখাইছে, পরবর্তীতে পর্যায়ে সে ফিট হয়েছে এবং সে এখন গন, দেশের বাইরেও আছে। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না যে আপনি সামহাও আনফিট হয়ে গেছেন, সো এখন যেতে পারবেন কি না, মানে ভবিষ্যতে। একটা দেশের ক্ষেত্রে প্রবলেম আছে, আমি একটু বলে নিচ্ছি, সৌদি আরব। যদি আপনি সৌদি আরবের জন্য মেডিকেল করেন এবং সেটা যদি আনফিট হয়ে যান, ইন দ্যাট কেস এটার জন্য আপনাকে ভবিষ্যতে একটু সাফার করতে হবে। কজ পাসপোর্টে অ্যাকচুয়ালি ওই জিনিসটা উল্লেখ থাকে। এটা কীভাবে আমি আপনাকে বলি, অ্যাম্বাসির কাছে একটা অপশন আছে, মানে ওরা এই জিনিসটা সার্চ করে, আপনার পূর্ববর্তী রেকর্ড দেখে, লাইক আপনার এই পাসপোর্টে আগে আনফিট ছিলেন কিনা। এখন ধরেন এরকম ঘটনাও আছে যে আপনি এই মানে একটা পাসপোর্টে আনফিট হয়ে গেছেন, তো পাসপোর্ট চেঞ্জ করে আরেকটা পাসপোর্ট রেডি করে, মানে পাসপোর্ট তৈরি করে পাসপোর্ট বানায়। তো পাসপোর্ট বানাইলে ভাবে যে নতুন পাসপোর্ট দিছি, পুরাতন রেকর্ড পাবে না, আমি আনফিট ছিলাম, ধরেন HBSAG-তে আনফিট, হেপাটাইটিস বি ভাইরাস, তো নতুন পাসপোর্ট দিয়ে করলাম, এখন ফিট হয়ে চলে যাব। এখানে একটা মজার ব্যাপার আছে, আপনার পুরাতন পাসপোর্টের নাম্বারটা ডেফিনেটলি নতুন পাসপোর্টে আছে এবং তারা ওইটা চেক করে আপনার যদি পূর্ব এই জিনিসটা পায় আনফিট, তো এটা নিয়ে অনেক ইস্যু হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় ভিসা হয় না, হয় না। এখন এখানে 2টা ইস্যু আছে, অনেকে বলুন যে অ্যাম্বাসি কন্ট্যাক্টের বিষয়, এইগুলো নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। সো নর্মালি আপনি ধরেন আপনি একবার আনফিট হয়ে গেলে এই জিনিসটা আপনাকে ভবিষ্যতে সাফার করতে হবে। সো আমি জেনে বুঝে কেন আনফিট হবো, আমি যদি এই জিনিসটাকে মানে প্রতিরোধ করতে পারি, মানে বলে না প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, আপনি আনফিট হওয়ার পর এটা সমাধান করবেন, তার থেকে বেটার আপনি আগের ভাগে যদি একটু সচেতন থাকেন, তাহলে আপনি আনফিটটা না হলে বেস্ট না। আমি 5টা পয়েন্ট লিখে রাখছি। সো পয়েন্টগুলো আমি বলি কী কী রিজনে বেসিক্যালি আনফিট হন, আপনি এটা কীভাবে সমাধান করতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, এক্স রে। আপনারা জানেন যে মেডিকেলের জন্য সব থেকে মানে ভাইটাল পয়েন্ট হচ্ছে এক্স রে। একদম প্রথমেই আপনারা গেলেই দেখবেন যে ব্লাড কালেকশন করে, অথবা প্রথমে এক্স রে করে। ম্যাক্সিমাম সেন্টারে হচ্ছে যে আগে আপনাকে এক্স রে চেক আপটা করবে ফিজিক্যালের ক্ষেত্রে। হ্যাঁ, চেস্ট এক্স রে করে। এক্স রে তো অনেক টাইপের হয়, কিন্তু মানে এক্স রে মানেই কিন্তু শুধু চেস্ট এক্স রে না, ডিফারেন্ট টাইপস অফ এক্স রে হয়। বাট বিদেশগামী যাত্রীদের মেডিকেল চেক আপের ক্ষেত্রে প্রথমে যে এক্স রেটা হয়, মানে একটা এক্স রে হয়, সেটা হচ্ছে চেস্ট এক্স রে। এরা বেসিক্যালি দেখে যে আপনার টিবি আছে কি না। টিবি তো বুঝেন, আপনার যদি টিবি থাকে তাহলে আপনি একদম ডিরেক্ট আনফিট, এখানে কোনো অপশন নাই। টিবি যদি না থাকে, বাকি যেই প্রবলেমগুলো হয়, ধরেন যে একটা হচ্ছে PI, পালমোনারি ইনফেকশন, আরেকটা হচ্ছে NSPI, নন স্পেসিফিক পালমোনারি ইনফেকশন, তারপর হচ্ছে ক্যালসিফিকেশন নামে একটা ইস্যু আছে। এগুলা হচ্ছে যে আপনারা বলতে পারেন ভাই আপনি এত কিছু কীভাবে জানেন। আমি একটা সময় মেডিকেল সেন্টারে ছিলাম দীর্ঘদিন, আমার RCO সার্টিফিকেটও আছে, আপনারা চাইলে আমি দেখাই দিব না। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটা হচ্ছে যে হয়, আগারগাঁও একটা কেন্দ্র আছে, এখানে ট্রেনিং করতে হয় 3 দিন, করার পর একটা এক্সাম নেয়, ওটাতে পাস করলে আপনাকে RCO সার্টিফিকেট দেয়। RCOর ফুল মিনিং হচ্ছে রেডিয়েশন কন্ট্রোল অফিসার। সো এই জিনিসগুলো আমি জানি, ইনফ্যাক্ট আমি এক্সরে করতেও পারি। সো এইবার আসেন যেটাতে ছিলাম, যে এক্স রে যদি আপনার টিবি থাকে তাহলে আপনি আনফিট। বাট বাকি যে পয়েন্টসগুলো বললাম, NSPI, ক্যালসিফিকেশন বা ফাইব্রোসিস, এইগুলো থাকলে আপনি একবারে ডিরেক্ট আনফিট হবেন না, সাক্ষাৎ হবেন, যদি ভয়াবহ লেভেলের এই ইস্যুগুলো না হয়। তো আপনি এটা থেকে একটা ওয়েতে মুক্তি পেতে পারেন। মানে আপনি মেডিকেল করার পূর্বে কোনোভাবেই যদি স্মোক করেন, আই রিপিট, কোনোভাবেই করবেন না। স্মোকিং ইজ নট অ্যালাউড। এই যদি আপনি মেডিকেলের কয়েকদিন আগে স্মোক করেন, তাহলে এখানে একটা প্রবলেম হবে। সো স্মোকিং থেকে দূরে থাকবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনার যদি মনে হয় যে আপনার ঠান্ডা লেগেছে, ওই মুহূর্তে মেডিকেলটা না করেন।
মানে এখন ঠান্ডার মধ্যে ধরেন আপনি এমনি জ্বর ঠান্ডার ওই যে ডিপ ঠান্ডার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তারপরেও যদি আপনারা দেখেন যে সামহাও শরীর একটু সিক, সো মেডিকেল কিন্তু স্লিপের মেয়াদে একদিন না, আজকে স্লিপ উঠছে আজকে মেডিকেল করতে হবে, 1 গ্রাম স্লিপ। আজকে স্লিপ উঠলে আপনি 5 দিন পরেও করতে পারেন। সৌদি আরবে স্লিপের মেয়াদ থাকে 1 মাস, 28 দিন, 30 দিন। সো আপনি যদি মনে হয় যে আপনি ঠান্ডা সিক আছেন, ওই মুহূর্তে মেডিকেলটা করবেন না, কয়েকটা দিন ওয়েট করে 2 দিন সুস্থ হন, তারপরে মেডিকেলটা করেন। মেডিকেল করার পর একটা ওষুধ আপনারা খেতে পারেন, সেটা হচ্ছে ক্যাপসুল জিম্যাক্স। আমি কোনো কোম্পানির প্রচার করতেছি না, কোম্পানির নামও বলতেছি না প্রয়োজনে, যান। সো এই ওষুধটা খেলে আপনার কফের যদি কোনো প্রবলেম থাকে, এটা খুবই পাওয়ারফুল ওষুধ। রাতে একটা খাবেন, খাবারের পরে জিম্যাক্স 500 mg, এটা খেলে মোটামুটি ঠান্ডার প্রবলেমটা কেটে যেতে পারে। সো এটা গেলো এক্সট্রা সলিউশন। আর সব থেকে ভালো হয় আপনি তো একটা চেস্ট এক্সরে পূর্বে করে নিতে পারেন কোনো ডায়াগনস্টিকে করে, আপনি দেখবেন যে আপনার টিবি আছে কিনা বা ঠান্ডার প্রবলেমটা আছে কিনা, থাকলে আপনি এটার ওষুধ খেয়ে তারপরে করলে বেস্ট, আপনি এক্সট্রাতে প্রবলেমে আনফিট হবেন না। নাম্বার 2, একদম মেইন পয়েন্ট আসে, কী টেস্ট হবে আপনার মেডিকেলের জন্য। HBsAg, হেপাটাইটিস বি ভাইরাস যেটাকে বলেন, তারপরে HIV, HCV, TPHA, VDRL, SGOT, SGPT, সিরাম বিলিরুবিন। এই 8টা বেসিক টেস্ট আপনার হবেই মোটামুটি। এখন এই টেস্টগুলো যদি আপনি মেডিকেল করার পূর্বে কোনো একটা ডায়াগনোসিস সেন্টার থেকে আপনি নিজে নিজেই করেন, কোনো প্রি মেডিকেলে করতে পারেন, কোনো কন্ট্যাক্ট নেই আপনার, মানে যেই সেন্টারে বা যেই ডায়াগনোস্টিকে ভালো লাগে বা ট্রাস্টেড বা রিলায়েবল, মানে আপনার বাসার পাশে যেটা, আপনি ওটাতে চলে যান, গিয়ে এই টেস্টগুলো করেন। করলে আপনি একটা আইডিয়া পাবেন যে এটার কোনোটা আপনার পজিটিভ আছে কিনা। যদি সবগুলো নেগেটিভ থাকে আলহামদুলিল্লাহ, দেন আপনি মেডিকেল করেন, তাইলে আপনার ভিতরে একটা কনফিডেন্স থাকবে যে হ্যাঁ আমার এই বিষয়গুলো ওকে, তো আমি মেডিকেল করতে পারি। তখন যদি আপনাকে কোনো সেন্টার আনফিটও দেয়, আপনি তাদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন বা সাক্ষাৎ দিলে, ভাই আমি তো এটা করছি, এই যে কয়েকদিন আগে আমার রিপোর্ট আপনারা দেখেন, কথা বলার একটা অপশন থাকবে ডেফিনেটলি। সো সেক্ষেত্রে ট্রাই করবেন একটু ভালো মানের ডায়াগনোসিস থেকে করার জন্য, যেটা ভ্যালিড, লাইক ল্যাবএইড, তারপর হচ্ছে যে আপনার পপুলার, ইবনে সিনা, মানে যেগুলো মোটামুটি হচ্ছে যে রেনাউন্ড প্রতিষ্ঠিত। সেক্ষেত্রে আপনারা ওই গামকা মেডিকেল সেন্টারে গিয়ে একটু হলেও বার্গেন করার অপশনটা পাবেন, লোকাল সেন্টার করা ওইভাবে প্রায়োরিটি দিতে চায় না। সো এই প্রবলেম যদি আপনার থাকে, আপনি টেস্ট করে দেখে দেন হচ্ছে ফাইনাল মেডিকেলে যাবেন। এটা আমি এই জন্যই বলতেছি, ধরেন আপনি অনেক কষ্ট করে ইন্টারভিউ ফেস করলেন, পাস করলেন, পরবর্তীতে মেডিকেলে গিয়ে আনফিট হয়ে গেলেন, ডেফিনেটলি আপনার পাসপোর্টটা বাতিল হয়ে যাবে, মানে ভিসাটা। সো এটা আপনার জন্য অনেক পেইনফুল হবে। ইন্টারভিউ ফেস করা, পাস করা, আসা যাওয়া কষ্ট, অনেক বিষয় থাকে। সো আপনি যদি পূর্ব প্রস্তুত থাকেন, তাহলে আপনার এই ইস্যুটা হবে না। অথবা আপনি অনেকগুলো টাকা জমা দিচ্ছেন, দেওয়ার পরে মেডিকেল আনফিট হয়ে গেলেন, তখন অনেক এজেন্সি বলতে পারে ভাই কিছু টাকা এখান থেকে ভিসা অনলাইন হয়ে গেছে, টাকা কম দিব, এই সেই অনেক নাটক করতে পারে। সো বেটার আপনি জেনে আগে থেকে প্রিপারেশন থাকলে আপনার এই ইস্যুটা হইল না। এইটা গেল। আরেকটা বিষয়ে প্রবলেম হয়, সেটা হচ্ছে যে অনেকের চোখে একটু প্রবলেম থাকে, এটা থাকতেই পারে ন্যাচারালি। প্রবলেম বলতে ওই প্রবলেম না, ধরেন যে চশমা ইউজ করতে হয়, তো অনেকে মেডিকেলে গেলে ভাবে যে লুকায় যাই, চশমাটা নিয়ে যাবো না, এটার জন্য অনেক হ্যাসেল হয়। আমি নিজে এটার ভুক্তভোগী, অনেক পেশেন্টের এরকম ইস্যু হয়েছে। ওরা ওই যে বলে দূর থেকে ডাক্তার দেখেন কয়টা আঙুল, একটু যদি কম দেখেন তাইলে সামহাও এটা ওরা বুঝে ফেলে, বুঝলেন, ডক্টরের কাছে আপনি লুকাইতে পারবেন না। তো আপনার যদি চশমা ইউজ করেন, কোনো প্যারা নেই, চশমাটা সাথে নিয়ে যান, আপনি ওই সময় পরে থাকেন। সে যদি আপনার চোখ দেখতে চাই দেখুক, আপনার যদি দেখে যে আপনার প্রেসক্রাইব করা চশমা আছে, আপনি প্রয়োজনে প্রেসক্রিপশনটা সাথে নিয়ে যান, ডক্টর অথরাইজ আপনার চশমা পরেন, কোনো সমস্যা নেই, আপনাকে সে আটকাইতে পারবে না। কিন্তু আপনি এটা না নিয়ে গেলে চশমাটা, সেহেতু পরবর্তীতে ফাইন্ড আউট করে, তাহলে আপনাকে এর জন্য সাক্ষাৎ এসে ডাকবে। এখন আপনি একবার ঢাকায় আসবেন, মেডিকেল করবেন, বাসায় যাবেন, 3 দিন পরে শুনুন আবার সাক্ষাৎ, আবার আসবেন, আবার সেন্টারে যাবেন, আবার সাক্ষাৎ দিবেন। এই যে যাতায়াতের যে হ্যাসেল, এটা আপনি কেন করবেন বলেন? এটাতে টাইমও যাবে, আপনার অর্থও যাবে, দুইটাই। এইসব করবেন না। আর একটা কমন মিস্টেক আমাদের যারা বিদেশগামী ভাইরা আছে, এরা নর্মালি এটা করে থাকে, সারা জার্নি করে ঢাকায় আসে, আইসে সকালে ফার্স্ট আওয়ারে মেডিকেল সেন্টারে ঢুকে যায় যে আমি ফার্স্ট আওয়ারে মেডিকেল করে ওই দিনই বাসায় ব্যাক করব। হ্যাঁ অবশ্যই এটা ভালো, আপনি বাসায় ব্যাক করবেন, এটাতে কোনো সন্দেহ নাই। বাট ভাইয়া, রেস্টের প্রয়োজন আছে। আপনার শরীর কিন্তু মানে মেশিন না যে আপনি সারা জার্নি করছেন, রেস্ট নিয়ে সকালে ফার্স্ট আওয়ারে মেডিকেল চলে যাবেন। প্রবলেমটা হবে কি জানেন? আপনার সিরাম বিলিরুবিন হাই দেখাবে, হ্যাঁ, রক্তচাপটা উচ্চ দেখাবে, বেশ কয়েকটা প্রবলেমের জন্য আপনাকে আবার সাক্ষাতে ডাকবে, অনেক সময় আনফিট হয়ে যেতে পারেন। সো আপনি যেটা করবেন, যদি রাত্রে জার্নি করে আসেন, সকালে একটু রেস্ট নেবেন, 1-2 ঘন্টা বা 3 ঘন্টা রেস্ট নেবেন, প্রপারলি ব্রেকফাস্টটা করবেন। সুস্থ হওয়ার পর যখন দেখবেন হ্যাঁ আমি মোটামুটি এখন রেডি ফর মেডিকেল, তারপর মেডিকেল সেন্টারে ভিজিট করবেন, মেডিকেল সেন্টারে যাবেন। সেই সারা রাত জার্নি করে সকালে ফার্স্ট একটা ডাব খেয়ে ঢুকে গেলেন, ডাব খেলে মেডিকেলে ফিট হয়ে যাবে, মানে এটা আসলে একদমই মানে কী বলবো, ভাওতাবাজি একটা। আমি একদম এক্সপিরিয়েন্স থেকে বললাম। সো হ্যাঁ, ডাব খান, আমি ডাব খাইতে নিষেধ করতেছি না, আপনি আপনার টাকাতে ডাব খাবেন, কোনো সমস্যা নেই। বাট আইসা রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে মানে পুরোপুরি রেডি হয়ে দেন মেডিকেল সেন্টারে যান। সেই ক্ষেত্রে আপনাদের জন্য জিনিসটা সুন্দর। মানে একদম হুট করে মানে সারা জার্নি করে রেস্ট না নিয়ে মেডিকেল সেন্টারে ঢুকবেন না। এবং মেডিকেল সেন্টারে ঢোকার পরে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। আমি বলে দিই 3টা বেসিক কাজ: চেস্ট এক্সরে, ব্লাড কালেকশন, ইউরিন কালেকশন। এখন চেস্ট এক্সরে কোনোভাবে বাদ তো ওরাও দিবে না, যদি কোনো কারণে অনেক সময় সেন্টারে ভিড় থাকে বাদ পড়ে যায়, কিন্তু আপনার আবার আসতে হবে। সো আপনি কেন বারবার এই হ্যাসেলটা করবেন? চেস্ট এক্সরে
ব্লাড কালেকশন, ইউরিন, 3টা বেসিক কাজ, এই 3টা মাথায় রাখবেন। প্রয়োজনে বের হওয়ার সময় রিসিপ্টটা যখন জমা দিবেন বা নিয়ে আসবেন, তখন ওই যিনি দায়িত্বরত থাকবে বা রিসিপশনিস্ট বলবেন যে আমার সবগুলো টাস্ক কমপ্লিট করে আপনি চেক করে দেখেন, আমার জন্য আবার ঘুরে আসতে না হয়। এরকম অনেক প্রবলেম হয়েছে কামকা সেন্টারগুলোতে, বিশেষ করে তারা অনেক ব্যস্ত থাকে আর তারা কারো কথা শোনে না। সো আপনাকে আলটিমেটলি সাফার করতে হবে। সো আমি অ্যাট এ গ্লান্স একবার সামারি করে দিচ্ছি। বিফোর মেডিকেল অ্যাটলিস্ট অন্ততপক্ষে 15 দিন আগে স্মোকিং থেকে দূরে থাকবেন, নাম্বার 1। যদি কোনো ধরনের ফিল করেন যে ঠান্ডা বা এই প্রবলেমগুলো আছে, তাইলে ওই মুহূর্তে মেডিকেল একদিন টাইম নিয়ে সুস্থ হয়ে তারপরে মেডিকেল করবেন সম্পূর্ণ সুস্থ অবস্থায়। নাম্বার 3, যেসব টেস্ট বেসিক্যালি হয় এইচবিএস, এজি, এইচআইভি, এইচসিভি, টিপিআরএল, টিপিএইচএ, ভিডিআরএল, এসজিওটি, এসজিপিটি, এসবিরোবিন, এই প্রবলেমগুলা যদি মানে এই টেস্টগুলো আপনি একটু সচেতনতার জন্য বাইরে থেকে আগের বার একটু করে নেবেন। করলে আপনি যদি মনে করেন যে হ্যাঁ কোনোটাতেই প্রবলেম নেই, তাহলে আপনি মোটামুটি ওকে যে হ্যাঁ আমি রেডি ফর মেডিকেল। চশমা যদি কেউ ইউজ করেন সেটা অবশ্যই সাথে নিয়ে আসবেন, এবং সারা জার্নি করে আইসেই ইনস্ট্যান্ট মেডিকেলটা করবেন না। রেস্ট নেবেন, ব্রেকফাস্ট করবেন, ফুললি রেডি হবেন, দেন মেডিকেল সেন্টারে ঢুকবেন। সেই ক্ষেত্রে আপনার এই ছোটোখাটো প্রবলেমগুলো ধরা পড়বে না। এই হচ্ছে টোটাল বিষয়। আর মেডিকেলে একবার আনফিট হয়ে গেলে, আমি তো বললাম সৌদি আরবের ক্ষেত্রে আপনি একবার আনফিট হন, এটার জন্য আপনাকে অনেক দিন সাফার করতে হবে। সো ভুলেও এই ঝামেলাটা, রিস্কটা যাবেন না। সো মেডিকেলে সবাই ফিট হবেন, এটা হচ্ছে আমার মন থেকে দোয়া। এর মতো যদি কেউ এরকম আনফিট হয়ে যান, তাহলে টাকাটাও লস। শুধু টাকা লস না, একটা স্বপ্নের হচ্ছে যে অনেক বড় ধরনের হয়, প্রবলেম হয়। কারণ যে ছেলেটা বিদেশ যাবে তার অনেক প্ল্যান থাকে যে আমি বাইরে যাব, বন্ধুবান্ধবকে বলে অনেক ইস্যু থাকে। আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বললাম যে যখন আনফিট না অনেক মন খারাপ হয় এবং অনেক বিষয় থাকে। সো এগুলো আমি সব বলতে চাচ্ছি না। ফিনান্সিয়াল একটা প্রিপারেশন থাকে, অনেকে হয়তো কাজ বাজ ছেড়ে দিন বাইরে যাওয়ার জন্য উঠে পড়ে লাগে, তখন তার মানে লসের আসলে শেষ নাই। তো ভিডিও অনেক লং হয়ে গেছে, আর কথা বাড়াচ্ছি না। তো ভালো থাকবেন সকলে, আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।